আবার স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের পুঁজি বাজারের সর্বশেষ খবরাখবর, এবং এর পরেই 2 মিনিট পরে আমরা পুঁজি বাজার নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার মাসুম। আমরা আজকে দিনের শেষে যদি ডিএসসির ইন্ডেক্স দেখে নিই, আমরা আজকে কিন্তু সারাদিনই সূচকের একটা ওঠানামা দেখেছিলাম। আজকে দিন শেষের আপডেট যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, দিন শেষে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি বেশ খানিকটাই কিন্তু পড়েছে, একটু পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে অবস্থান সেটি আমরা দেখতে চাই। আমরা আজকে কিন্তু দেখেছি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির চাইতে দর হারানোর সংখ্যাটাই বেশি ছিল। একটা স্বাভাবিক কারেকশনের মধ্য দিয়ে আজকে দিনের শেষটি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এবং আমরা দিন শেষে দেখতে পাচ্ছি ডিএসসি প্রধান ইন্ডেক্সটি 35 পয়েন্টের মতো নেগেটিভ থেকে অবস্থান করছে 5605 পয়েন্টে। এছাড়া আমরা যদি দেখে নিই তাহলে দেখব যে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 112টি, সেখানে দর হারিয়েছে 233টি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রায় 170টি প্রতিষ্ঠানের কিন্তু দর হারায়নি। এছাড়া আমরা যদি একটু দেখি দিন শেষে আজকে টোটাল টার্নওভারের যে পরিমাণ, অর্থাৎ মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 1200 কোটি টাকা। আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে 1300-1400-1200 কোটির আশেপাশে লেনদেন সংঘটিত হতে দেখতে পাচ্ছি, এবং বিনিয়োগকারী আশা করছেন যে ইন্ডেক্সের এখান থেকে একটা বৃদ্ধি ঘটবে, লেনদেনের পরিমাণও আপাতত 2000 কোটি টাকার আশেপাশে দেখবে। সেই প্রত্যাশায় আসলে সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে বাজার সংশ্লিষ্ট যারা, তারা সবাই সেটি প্রত্যাশা করছেন। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার AM মাসুমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ রণব। আমরা একটা বাজেট পেলাম, প্রস্তাবিত বাজেট পেয়েছি, তো সেখানে পুঁজিবাজার নিয়ে কী পেলাম বিশেষ করে আমি একটু জানতে চাইবো। T+0, T+1 নিয়ে কিন্তু কথা হচ্ছে, আপনি বিষয়গুলোকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু মানে এত বছরের পরে, মানে অনেক বছর পরে আমি বলবো যে এটা একটা রিমার্কেবল বাজেট, স্পেশালি ক্যাপিটাল মার্কেটের জন্য। আচ্ছা। এখানে অনেকগুলি রিজন আছে। প্রথম আপনি যেটা দিয়ে শুরু করেছেন T+0, এই T+0 কিন্তু কনসিকুয়েন্স বা আপনি যদি বলেন যে এটার এফেক্ট কিন্তু হিউজ। আচ্ছা। কারণ এইটা প্রত্যেকটা ইনভেস্টর, তাকে 2 দিন আর ওয়েট করতে হবে না, সে দিনেরটা দিনেই বিক্রি করতে পারবে। তার মানে হলো প্রচুর ট্রানজাকশন বাড়বে, প্রচুর টার্নওভার বাড়বে, টার্নওভারটা রাতারাতি দ্বিগুণ হয়ে যেতে পারে, অনেক বাড়বে। প্লাস সাথে সাথে যেটা হবে, আমাদের যারা ফরেন ইনভেস্টর, এখানে আগে যেটা হতো যে পুরো পৃথিবীতে এক নিয়ম, বাংলাদেশে ডিফারেন্ট নিয়ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু যারা ধরেন ফরেন ইনভেস্টর, তারা কিন্তু অনেক ইন্সপায়ার হবে, কারণ সে আচ্ছা। দিনে সেল করতে পারে, আবার দিনে সে যদি রিপেট্রিয়েট করতে চায় তার টাকা, সে দিনেরটা দিনেই রিপেট্রিয়েট করে নিয়ে যেতে পারবে। আচ্ছা। এবং আগে যেমন আপনার অনেক ধরনের লিমিটেশন ছিল, যেমন আপনাকে পারমিশন নিয়ে টাকা ট্রান্সফার, এখন কিন্তু এই পারমিশনের বা আপনার সেই নোটের কিন্তু দরকার নেই। আপনি কিন্তু ইজিলি ওই নিতে অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু আপনি সেই টাকা পাঠিয়ে দিতে পারবেন বা নিতে পারবেন। সেটা কিন্তু একটা রিমার্কেবল ডিসিশন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা এক্সিকিউট করা দরকার। এবং আমার কাছে মনে হয় সেটার সাথে সাথে যে ওই যে অনলাইনের আমাদের যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তার নিজেই যে সে ট্রেড করতে পারবে, সেইটা যে প্রত্যেকে মোবাইল, আপনি যদি চায়নাতে যান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যে কোনো দেশে গেলে আপনি দেখবেন যে যার যার ট্রেড সে নিজে নিজেই করে। এবং যেহেতু বলছে যে ডিজিটালাইজেশন করাটা, আমার মনে হয় যে এটা অনেক অনেক ভালো হবে এবং অনেক হবে ক্যাপিটাল মার্কেট। মানে বোঝাই যাচ্ছে যে বর্তমান সরকার পুঁজিবাজার নিয়ে গভীরভাবে আসলে চিন্তা করছে। আমি একটু T+0 নিয়ে জানতে চাই। অনেকের মধ্যে আবার নেতিবাচক একটা ধারণাও আছে, T+0 হলে আসলে প্রাইস ওইভাবে বাড়তে পারবে না। আসলে এখন যেমন 2 দিন একটা সময় থাকে একটা প্রাইস বাড়ার জন্য, সেল প্রেশারটা কম থাকে। আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে সেইটা যদি আপনি বলেন যে প্রাইস বাড়তে পারবে না, সেটা না। এটা হলো যে কেউ যদি ধরেন মনে করে যে আমি ভুল করেছি, যে আচ্ছা। কেনা উচিত না, কিন্তু সাথে কিন্তু এটাকে রেকটিফাই করে নিতে পারে। আচ্ছা। তার ধরেন এখনই কিছুক্ষণ পরে মনে হলো যে না, আমার এই ইস্যুটা না কিনে যদি আমি অন্য আরেকটা শেয়ার কিনি, তাহলে ওইটা হয়তো অনেক ভালো হবে। আচ্ছা। বা ধরেন তার প্রফিট হয়ে গেল, সে কিন্তু
করে নতুন একটা ট্রানজাকশন করতে পারেন। হুম 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 এইটার সাথে সাথে আমার কাছে যেটা সবচেয়ে ভালো, যেটা আইপিও, হুম যেমন ধরেন আপনার লাস্ট আমাদের যখন বিসেকের যে চেয়ারম্যান এবং যে কমিশন ছিল, জি আপনি দেখেছেন 2 ইয়ার্স এর মধ্যে একটা আইপিও আসে নাই। জি বাট এখন যেটা ধরেন, হুম হুম। আইপিও ছাড়া তো আর আপনি মার্কেট চলবে না, পুরো ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্টই তো ডিপেন্ড করবে এবং আইপিও। আইপিওর মাধ্যমে অনেক বড় বিনিয়োগকারীও কিন্তু আসে সেই কোম্পানি অথবা তার আশেপাশে। ডেপথ, জি মার্কেটের ইনভেস্টর সমস্ত কিছুই ডিপেন্ড করে আইপিওর উপরে। আচ্ছা এবার তারা যেটা এই পাবলিক ইস্যু রুলস 2015 যেটার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, জি এখানে যেটা তারা চাচ্ছে সেটা হলো যে ফুল প্রসেসটা হবে ডিজিটালাইজেশন। আচ্ছা এবং আপনি যেমন ধরেন যে যদি ভিসার জন্য ইউরোপিয়ান কান্ট্রিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, দেখবেন যে আপনি যেই দিন অ্যাপ্লাই করেছেন সেই দিন থেকে একেবারে টোটাল প্রসেসটা আপনাকে জানাতে থাকে ওরা। এবং এইটা এই কম্পিউটার অনলাইনে এটা আপনি ট্র্যাক করতে পারবেন যে এখন কোথায় আছে। আচ্ছা এবং এখানে সকলেই ধরেন যারা স্টেক হোল্ডার, যেমন সিএসসি, ডিএসসি, বা ধরেন আপনার বিসেক বা ফাইন্যান্স, মানে যেই কয়টা স্টেক হোল্ডার্স আছে তারা সকলেই কিন্তু এটাকে ট্র্যাক করতে পারবে। আচ্ছা এবং এইটা অনেক ইজিয়ার, এবং এইটা সামথিং যেটা মনিটর করা যাবে, স্ক্রুটিনি করা যাবে, এবং এটা খুব কুইকার প্রসেস হবে। এবং টাইম বাউন্ড, যেটা আগে ধরেন একটা বিশাল সময়, হুম হুম সেইটাকে তারা স্কুইজ করতে চাচ্ছে। যদি এইটা কন্টিনিউ করতে পারে, হুম এবং হুম হুম সাথে সাথে আপনি জানেন যে ওনরা বলছে যে অনেকগুলি এমএনসি, যেহেতু আমাদের এখনকার চেয়ারম্যান যিনি, উনি প্রচুর এমএনসি তে কাজ করেছে এবং তার হিউজ জি এক্সপিরিয়েন্স আছে, এবং সে জানে যে এমএনসি গুলির এক্সপেকটেশন কি। তাহলে যদি তার যদি চেষ্টা থাকে এবং এই প্রসেসগুলিকে যদি ইজিয়ার এবং কুইকার এবং ফাস্টার করা যায়, হুম হুম তাহলে দেখা যাবে অনেক এমএনসি এবং অনেক ভালো বড় কোম্পানি যেগুলি বাংলাদেশে আছে, এরা কিন্তু লিস্টেড হতে আগ্রহী হবে। জি এবং সাথে সাথে যেটা আমার কাছে মনে হয় যে ট্যাক্স গ্যাপটা কিন্তু করা হয় না, যেটা আমরা বারবার বলছি যে এখানে একটা ট্যাক্স হলিডে হোক বা হোয়াট এভার প্রসেস হোক, একটা রিবেটের মাধ্যমে আপনি যদি বা ট্যাক্স গ্যাপটা যদি একটু বাড়িয়ে দেন, তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক ভালো কোম্পানি যারা লিস্টেড হতে যাবে। কিন্তু এখানে ওনারা যেটা চাচ্ছে এখন, যে ফেয়ার ভ্যালুয়েশন এবং আদার যেই ইস্যুসগুলি, যেগুলি সকল যারা লিস্টিং হতে চায় বা ভালো কোম্পানি যাদেরকে আপনি আনতে হলে যে ইন্সপায়ারেশনগুলি লাগবে, সেটা তারা অ্যাকচুয়ালি ফাস্টার এবং কুইকার এবং এটা সবার কাছে অ্যাভেলেবল করার চেষ্টা করছে। এবং এটা আমার কাছে মনে হয় একটা ভালো ইনিশিয়েটিভ। সাথে খুবই ভালো সাথে সিদ্ধান্ত। এবং আমরা ইনস্টিটিউশনাল দেখেছি ইনভেস্টর, যে দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু অনেকে আসলে আগ্রহী থাকলেও দীর্ঘ আইপিও প্রসেসের কারণে আসলে আগ্রহী হতো না। তো আমি একটু জানতে চাইবো যে পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স যে ফান্ডগুলো আছে সেগুলো তো পুঁজিবাজারে আসার একটা সুযোগ তৈরি হয়েছে, রাইট, কিভাবে দেখছেন? আপনার এই যে গভর্নমেন্ট এখন জি যেটা সরকার চেষ্টা করছে সেটা হলো যে ইনস্টিটিউশনাল হুম ইনভেস্টরদেরকে হুম বাড়াতে। কারণ আমাদের এই ক্যাপিটাল মার্কেটের যে আপনি জানেন যে একটা আপনার স্ট্রাকচারাল ডিফেক্ট আছে জি এখানে, মোস্টলি হলো আপনার ওই কি বলে ক্ষুদ্র বিনিয়োগকারী হুম হুম দেন দি ইনস্টিটিউশনাল ইনভেস্টর। হুম তো এখন গভর্নমেন্ট যেটা হলো যে গভর্নমেন্টের যে পেনশন ফান্ড, আপনি জানেন যে অনেকগুলি আমাদের এমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, অনেক আমাদের আপনার ওই যে কি বলে মাল্টিন্যাশনাল যে কোম্পানি, যে ইনস্টিটিউশন যাদের বড় বড় ফান্ড আছে বা মিউচুয়াল ফান্ড, যেটি আপনি দেখবেন যে ক্লোজ এন্ড বা ওপেন এন্ডের যে মিউচুয়াল ফান্ড, তাদের যে ফান্ড, এবং নতুন করে আরো ভালো কিছু মিউচুয়াল ফান্ড আনার জন্য তারা পলিসিতে অনেক ধরনের ডিরেগুলেশন করবে, যেটা অনেক ইজিয়ার এবং সিম্পলার হয়, যাতে এই মিউচুয়াল ফান্ডগুলি আবার আসতে পারে। তাহলে যদি এই ধরনের ডিরেগুলেশন হয় এবং এই ধরনের যদি ইন্সপায়ারেশন থাকে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর বাড়ানো, তাহলে কিন্তু ক্যাপিটাল মার্কেটের সিনারিওই চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনারা যদি পেনশন ফান্ড আনতে পারেন, আর যদি ইন্স্যুরেন্স একটা সার্টিন অ্যামাউন্ট ক্যাপিটাল মার্কেটে থাকে, সাথে সাথে মানি মার্কেটটাকেও আপনাকে ব্যাংকিং ইনস্টিটিউশনগুলি যদি ডেভেলপ করে বা বেটার পারফর্ম করে ইন ফিউচার, তাহলেও দেখা যাবে এই ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু একটা হিউজ ফান্ড আসবে। সাথে সাথে যে যে মিউচুয়াল ফান্ডের যে একটা কমপ্লিট তারা রেগুলেশন ওয়াইজ এবং ভালো যারা প্রমোটার তাদেরকে ইন্সপায়ার করতে চায় যে নতুন মিউচুয়াল ফান্ড নিয়ে আসতে, তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু একটা বড় ফান্ড যেটা মার্কেটে ইনভেস্ট হবে। তাহলে এই যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে যে একটা ইন্সপায়ারেশন, একটা প্রমোট করার যে অপরচুনিটি বা প্রমোট করার যে চেষ্টা, এইটা কিন্তু এই গভর্নমেন্টের লক্ষ্য করা যাচ্ছে। একদম। আমরা যেটা বলছিলাম এই সরকার কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, বুঝছি যেটা যে পুঁজিবাজার বান্ধব।
আমি একটু জানতে চাই যে বাজেট বক্তৃতায় যে 5টি ব্যাংক, এই 5টি ব্যাংক নিয়ে আসলে কোনো কথা হলো না, এটা বেশি দুঃখজনক, কারণ শেয়ার মূল্য শূন্য হয়ে গেছে, আপনি জানেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে এইটা কিন্তু আমরা সব সময় বলে আসছি যে এই যে যখনই 5টা ব্যাংকে মার্জ করার কথা বললো, জি। এই যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা তো একেবারে ইনোসেন্ট। তারা, আপনি নেট অ্যাসেট ভ্যালু দেখিয়েছেন পজিটিভ, আপনি নন পারফর্মিং লোন দেখিয়েছেন কম, আপনি ডিভিডেন্ড আগের বছরই ডিভিডেন্ড দিয়েছেন, আপনি ইপিএস দেখিয়েছেন পজিটিভ। তাহলে সেই ইনফরমেশন দেখেই তো এই ইনোসেন্ট ইনভেস্টররা ইনভেস্ট করেছে। তাহলে তাদের দোষটা কি যে জন্য তারা এই এই যে যে আপনি জিরো করে দিলেন, যে তারা কোনো ইনভেস্ট করেছে কিন্তু তাদের কোনো রিটার্ন পাবে না, সেটা তো হতে পারে না। কিন্তু এইটা অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্ট করেছিলাম যে ইয়ে থেকে বাজেট বক্তৃতায় বা কোনো একটা রিমার্কস এখান থেকে আসবে। যদিও না আসে, আমার কাছে মনে হয় যে ইন ফিউচার আমরা হয়তো বা গভর্নমেন্টের থেকে এইটার উপরে একটা পজিটিভ রিমার্কস পাবো। কারণ এইটা কমপ্লিটলি এই ইনভেস্টরদের উপরে ফ্রড, এটা কমপ্লিটলি ইনভেস্টরদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। এইটা কোনোদিন কোনো সভ্য দেশে এরকম কাজ হতে পারে না, যেটা ইনোসেন্ট ইনভেস্টর যাদের টাকাটা একেবারে ধরেন অ্যাকাউন্টিং ফ্রড করে বা ফাইন্যান্সিয়াল ফ্রড করে তাদেরকে ডিপ্রাইভ করা হলো। তো আমার মনে হয় গভর্নমেন্ট এটার প্রতি নজর দিবে, এটা একটা পজিটিভ একটা রিমার্কস বা অবশ্যই। পজিটিভ একটা ডিসিশন নেবে। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে দুটি কোম্পানি ট্রেড সাসপেন্ড করা হয়েছে, এবং এই ঘটনাটা বেশ আলোচিত ঘটনা এই মুহূর্তে পুঁজিবাজারের জন্য। একদিনের জন্য দুটি কোম্পানি সাসপেন্ড করা হয়েছিল, এবং এরপর কিছুটা নেগেটিভ ট্রেন্ডও দেখেছিলাম পুঁজিবাজারে। এই বিষয়টিকে আপনি আসলে সামগ্রিকভাবে কীভাবে দেখছেন? এইটা আসলে আমার কাছে মনে হয় যে মার্কেটের উপরে ছেড়ে দেওয়া, তারপর তারা মানে যখন মার্কেটকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত। চলতে দেওয়া, এবং আচ্ছা। যদি তারা মনে করে যে ওখানে কোনো ধরনের ম্যানিপুলেশন চলছে, যেমন কোম্পানিগুলি যদি মানে ওই ধরনের জেড ক্যাটাগরি বা ধরেন সেখানে ফ্যাক্টরি ক্লোজ বন্ধ, বা জি। অন্য ধরনের কোনো নেগেটিভ রিমার্কস থাকে, তারপর উইদাউট রিজন যদি বাড়তে থাকে, তাহলে হয়তো বা যেটা রেগুলেটরি রিমার্কস বা রেগুলেটরি মেজার নিতে হবে সেটা তারা নিবে। বাট আমার কাছে মনে হয় যে এইটা ইনভেস্টরদের উপরে ছেড়ে দেওয়া, তার চয়েস সে কোন শেয়ার আমরা কিনবে। কিন্তু অনেক সময় দেখি একটা শেয়ার দর বৃদ্ধির পরে প্রোডাকশনে নিউজ আসছে, অথবা দেখা যাচ্ছে কোম্পানিটা মালিকানা চেঞ্জ হচ্ছে, এরকম কিন্তু অনেক নিউজ আমরা দেখতে পাই দাম বাড়ার পরে। তো এই যে এই বিষয়টিকে, এটাকে কতটা আসলে এটার সাথে করা যায়, কানেক্টেড করা যায়? এইটা আপনাকে সবসময় ইনসাইডার ট্রেডিংটার দিকে খেয়াল রাখতে হবে, জি। এবং সেই জন্য খুব স্ট্রিক্টলি জি। ইনসাইডার ট্রেডিং যদি আপনি ধরতে পারেন, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে একেবারে হার্শনেস যতটা দেখানো যায় সেটা দেখাবেন, অনলি দেন আপনি এটাকে স্টপ করতে পারেন। বাট উইদাউট স্টপিং আপনার ইনসাইডার ট্রেডিং আপনি এটা পারবেন না, কারণ তাহলে দেখা যাবে অনেক ইনোসেন্ট ইনভেস্টরও এখানে সাফার করবে। আমরা কিন্তু এখন ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীদের একটা ডোমিনেটিং দেখি আমাদের মার্কেটে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জায়গা আসলে সেটি হওয়া উচিত ছিল, সেরকম আমরা দেখতে পাচ্ছি না। তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্ষমতা আরো কিভাবে বাড়ানো যায়, এক্সপোজার ইস্যুটাকে আর কতটা ইজি করা যায়? এখন ধরেন আপনি যদি দেখেন গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ, বাজেট যে বক্তৃতা বা বাজেটের যে দর্শন বা স্পিডটা যদি দেখেন, তারা ক্যাপিটাল মার্কেটকে সাথে নিয়ে অ্যাডভান্স হতে চায়। এবং সেই জন্য আপনি দেখেছেন যে ইভেন বন্ড, সুকুক, ইভেন মিউনিসিপাল বন্ডও তারা এখান থেকে ইস্যু করতে। তাহলে এটা করতে হলে তাদের তো এখানে তো বিনিয়োগকারী লাগবে। তাহলে যে এই বিনিয়োগকারী কারা হবে? তাহলে অবশ্যই মানি মার্কেট থেকে ধরেন, তাহলে মানি মার্কেটে ইনস্টিটিউশন ব্যাংকস হবে, লিজিং, আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি, যেমন আমাদের 82 ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের একটা ফান্ড ক্যাপিটাল মার্কেটে ম্যান্ডেটরি ইনভেস্ট করা। তারপরে ধরেন আপনার এখানে যারা এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আপনার মার্চেন্ট ব্যাংক যারা আছে, এই যে সকল প্লাস গভর্নমেন্ট এবার ইনিশিয়েটিভ যেটা নিচ্ছে যে পেনশন ফান্ড, তাহলে কিন্তু একটা হিউজ আপনার আমরা মানি ফ্লো দেখতে পারবো। কিন্তু সেটার জন্য কি ক্যাপিটাল মার্কেট প্রস্তুত? কারণ আমাদের এখানে হাতে গোনা কয়েকটা ভালো লিস্টেড কোম্পানি। তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, যেটা বিসেককেই ইনিশিয়েটিভ নিতে হবে, কারণ বিসেক যদি বলে এটা আমার জব না, তাহলে এটা ভুল। কারণ আপনাকে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এর সেটা প্রিএম্বলেই বলা আছে এটা তাদের দায়িত্ব, এবং এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993 তে সেকশন 8 এ বলা আছে যে এই ইনভেস্টরদের ইন্টারেস্ট প্রোটেক্ট করাই তার দায়িত্ব। ইন্টারেস্ট প্রোটেক্ট মানে অবশ্যই ভালো কোম্পানি লিস্টেড করা, এবং এইটা একটা ভালো প্ল্যাটফর্ম ক্রিয়েট করা। আমাদের প্রত্যাশা থাকবে নতুন কমিশন, সেই সাথে নতুন সরকারের হাত ধরে আমাদের পুঁজিবাজার অনেক দূর এগিয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার AM মাসুমের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে।